আমাকে 11 ঘন্টা গুম করে রাখা হয়েছিল, আমি জেল খেটেছি। বুঝতে পারছেন? সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু সবচেয়ে বিচারের যোগ্য, এবং কোর্ট মার্শালকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, কারণ শাস্তি বেশি হয়। যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে, এটা তাদের দায়িত্ব সার্বিক বিবেচনা করা। প্রশ্ন উঠছে যে অভিযুক্ত যে সেনা কর্মকর্তারা আছেন তাদের বিচার আসলে কোন প্রক্রিয়ায় হবে, কোন আইনে হবে? এটা কি ট্রাইব্যুনালের আইনে হবে নাকি সেনা আইনে হবে? আর সেটার আসলে এই বিতর্কের অবসানটা আসলে কিভাবে হবে? শুরুতেই বলা প্রয়োজন যে আইনের কতগুলো কার্ডিনাল পয়েন্টস আছে। সেই পয়েন্টগুলো হলো যে অপরাধ যখন করে সেই সময়ে যে আইন বহাল থাকে সেই আইনে তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক আইন, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 26। আর্টিকেল 7 বলেছে এই আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কন্ট্রাডিক্টরি কোনো যদি আইন পাশ করা হয়, যে আইন পাশ করেছে বা তার অংশ শ্যাল বি ভয়েড। আর্টিকেল 26 অফ দ্য কনস্টিটিউশন বলছে ফান্ডামেন্টাল রাইটসের বিরোধী যদি কোনো আইন পাশ করা হয় সেটাও ভয়েড হয়ে যাবে। এইটা করার পরে 73 সালে 47 ক নামে একটা আর্টিকেল ঢুকানো হয়েছে, যেটাকে সাংবিধানিক আইনের উপরে জায়গা দেওয়া হয়েছে। এইটাই অসাংবিধানিক। আচ্ছা, 1973 সালে যে আইনটা প্রণীত হয়েছে সেটা কিন্তু এই প্রথম সেই আইনটা ব্যবহার করা হলো 2009-এ আওয়ামী লীগ সরকার। এবং আওয়ামী লীগ সরকার কীভাবে বিচার করছে, যখন প্রয়োজন তখন সেটাকে সংশোধন করেছে। কাদের মোল্লার ফাঁসি হলো যখন তার রিভিউ পেন্ডিং ছিল, মানে এক ধরনের খুন, জুডিশিয়াল কিলিং। এখন আমরা দেখলাম কি যে 3টে অ্যামেন্ডমেন্ট ইন দ্য মিন টাইম হয়ে গেছে, এবং সর্বশেষ অ্যামেন্ডমেন্টটা সকল কালো আইনের মাদার অফ অল ব্ল্যাক ল। এবং কিসের মাধ্যমে করলো? অর্ডিন্যান্স। পার্লামেন্ট যখন সিটিং না থাকে তখন অর্ডিন্যান্স দিয়ে আইন পাশ করা যায়, কিন্তু সেটা যদি পরবর্তী পার্লামেন্ট যদি রেটিফাই না করে তাহলে হোয়াট উইল হ্যাপেন উইথ দিস অর্ডিন্যান্স? অর্ডিন্যান্স উইল বি নাল অ্যান্ড ভয়েড। তাহলে পুরো বিচার প্রক্রিয়াটা কিন্তু একটা ভণ্ডুল হয়ে যাবে। এবং এই ধারাটা ব্যবহার করে যদি থাকে, আমি আহ্বান জানাবো সরকারকে সুমোটো এটাকে বাতিল করা, সুমোটো। এবং এই ধারা যদি থাকে তাহলে 5ই আগস্টের পরে 2009 থেকে 24 পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছিল, যেগুলো এপিলে ছিল, আমি 3টা মামলা ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচালনা করেছি, সব মামলা খালাস হয়ে গেছে। এর একটা মামলাও এখানে থাকবে না। এই একটি অ্যামেন্ডমেন্ট যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমস্ত মামলা শেষ করার জন্য এনাফ রিজন। এইগুলো বাংলাদেশের জনগণের একটা অংশ, যারা লয়ার ছাত্ররা তাদের বোঝার কথা না বুঝে মানে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে। সো দ্যাট রিফ্লেক্টস দেয়ার স্ট্যান্ডার্ড, যেটা ওই যে বলো না ভাই যে এরকম। তো সেই জন্যে আইনের আর একটা কথা হলো যে আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড, কোনো ব্যক্তি কম্পিটেন্ট কোর্ট থেকে সাজা পাওয়ার আগে তাকে ইনোসেন্ট ভাবতে হবে, প্রেজাম্পশন অফ ল। তো এখানে এই আইনটি কী করলো যে অভিযোগ দায়ের পরপরই তাদের শাস্তি শুরু হয়ে যাবে, চাকরি চলে যাবে, কেউ নির্বাচন করতে পারবে না। ক্যান ইউ ডু দ্যাট? হু হ্যাজ ডান ইট? সেটি তো হচ্ছে। ওয়্যার ইজ দ্য ডিবেট? সেটি তো হচ্ছে। ওয়্যার ইজ দ্য ডিবেট? ডিবেটটা কোথায় হলো এখন? এইটা ব্যাপারে আপনি বলছেন যে কোন আইনে এখন বিচার হওয়া উচিত। তো এইখানে আপনি বিচারের যে কোনো অপরাধ বিচারের একাধিক ফর্ম থাকতে পারে। সে ফর এক্সাম্পল ধর্ষণ কেস আপনি পেনাল কোডে করতে পারেন, আপনি নারী ও শিশু নির্যাতন আইনে করতে পারেন। ইভেন এই 73 সালে আইনের ভিতরে ধর্ষণ একটা অফেন্স হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে সেনাবাহিনীর যে কালচার, সেনাবাহিনীর একটা সেন্টিটি থাকে, একটা ইনার ডাইনামিক্স থাকে, এবং প্রত্যেকটা প্রফেশনের একটা কালচার সৃষ্টি হয়। সেনাবাহিনী যারা অপরাধ করবে সেনাবাহিনীতে তাদের বিচার হবে, এবং প্রত্যেকটা দেশে সেনাবাহিনীর জন্য এই আইন থাকে। সেনাবাহিনীর বাইরেও সিভিলিয়ানদেরকে কোর্ট মার্শাল করা যায়। গুয়ান্তানামো বেতে আমেরিকানরা সেইখানে এই যে তাদের ভাষায় যারা অপরাধী তাদের কিন্তু কোর্ট মার্শাল করেছিল। বাংলাদেশে আওয়ামী লীগ সিভিল ট্রায়াল করছে, যেখানে আর্মি অফিসারও জড়িত ছিল। ট্র্যাডিশনালি আপনার মনে আছে শেখ সাহেব বলেছিল পাকিস্তানের মতো একটা আর্মি চাই না, তার মাথায় কিন্তু, এবং এই আওয়ামী লীগের এটা হলো যে আর্মির সাথে একটা গ্যাপ, তো তারা কিন্তু কনফিডেন্স হলো উইথ দ্য সিভিল কোর্টস। আবার জিয়র রহমান বিচার হয়েছে কিন্তু আপনার কোর্ট মার্শালে। এই গত 3 দিন আগে চায়নাতে 9 জন জেনারেলের বিচার হয়েছে কিন্তু কোর্ট মার্শালে। তো সেই জন্য আপনি বিচার করবো, আমরা সবাই বিচার, আমি নিজে ভিকটিম, আমাকে 11 ঘন্টা গুম করে রাখা হয়েছিল, আমি জেল খেটেছি। বুঝতে পারছেন? সেইখানে আপনি বিচার করতে চেয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিমূলক কিছু হতে পারে, সার্বভৌমত্বের প্রতি হুমকি সব কিছু হতে পারে, সেটা অত্যন্ত থ্রেট বিয়ার
ভেরি ভেরি রিজনড কনসিডারেশন আপনার কথার সূত্র ধরে সেই জন্য জি। সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু সবচেয়ে বিচারের যোগ্য, এবং কোর্ট মার্শালকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, কারণ শাস্তি বেশি হয়। এবার কতগুলো অ্যাডভান্টেজ আছে জানেন, এই বিচার কিন্তু এখানে 6 মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব, এবং কোনো আপিল ট্রাইব্যুনাল নাই, আপিল নাই, যা শাস্তি হয় সেটাই কিন্তু ভোগ করতে হবে। সেটাই ভোগ করতে হবে। তো সেই জন্য ওই আপনার গাদাদের কথায় কিন্তু হবে না। আমি ছোট্ট একটা ঐতিহাসিক উদাহরণ দিই, যখন ইরাক এবং কুয়েত যুদ্ধ হচ্ছিল, যখন কুয়েত দখল করেছিল ইরাক, বাংলাদেশের মানুষ কিন্তু 99% সাদ্দাম হোসেনের পক্ষে ছিল। কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি ডিসিশনটা কি ছিল জানেন, যে মাল্টি ন্যাশনাল ফোর্সে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো হয়েছিল, টু ফ্রি কুয়েত, মানে আমেরিকান অ্যালাইড ফোর্সে পাঠানো হয়েছিল। এবং সেইটা বাংলাদেশের ফরেন পলিসি রিলেশনসের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলে মনে হয়। সো এই জন্য রাষ্ট্র যারা চালায় কোন জায়গায় বিচার হবে, যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে, এটা তাদের দায়িত্ব সার্বিক বিবেচনা করা। এইখানে বিচার করতে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়, সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়, সেটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করে, সেটা রয়ের পারপাস সার্ভ করে। উই ক্যানট অ্যালাউ টু ডু দ্যাট।